করুন। আতাউর রহমান বিক্রমপুরীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বিক্রমপুরী গ্রেফতার, কিন্তু কেন? আতাউর রহমান বিক্রমপুরীর পাশে অনেকেই থাকলে আবার দুই একজন আতাউর রহমান বিক্রমপুরীর পাশে নাই, এর কারণ কি? আসলে আতাউর রহমান বিক্রমপুরীর টোটাল কর্মকাণ্ডের মধ্যে কোন রকমের কোনো লিমিট ক্রস আছে কিনা, বা অনেকগুলো ভালো কর্মের মধ্যে দুই একটা প্রশ্নবিদ্ধ কাজও আছে কিনা, এটাও ভাবার ব্যাপার। ব্যক্তির সাথে ইঙ্গিতপূর্ণ পোস্ট আমি আতাউর রহমান বিক্রমপুরীও দিয়েছি যে আমাকে বিক্রমপুরী ভাই বলেন, আরও বহুত মেজর, অনেক বড় সাংবাদিক, বড় বড় সাংবাদিক অনেকেই আছে। বিনা অপরাধে, বিনা সাজায় হাজতবাস 15 বছর 20 বছর আমাদের দেশেই। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি, এই বিষয় নিয়ে কথা বললে হয়তোবা আমিও এইখানে নাও থাকতে পারি, কিন্তু সাহস করে বলতেছি, আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি সে বিষয় অতি গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য। শুধুমাত্র কোনো ধরনের সাজা ছাড়া, আদালতের সাজা ব্যতীত একজন মানুষকে বছরের পর বছর কারাবাস কাটাতে হয় শুধুমাত্র সিস্টেমের বেড়াজাল থেকে না বেরোনোর কারণে। চলুন আজকে ফাঁস করি সেই সিস্টেমের আসল বেড়াজাল। তার আগে একটা কথা বলি, এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলার কারণেই কিন্তু তারা এখনো পর্যন্ত জেলে আছে, ইভেন এই বাংলাদেশের জেলে। বিগত ফ্যাসিস্টের আমলেই তারা জেলখানায় গেছে, এখনো পর্যন্ত তারা ছাড়া পায়নি, জামিন পায়নি, পাবে বলে আমার মনেও হয় না। কি সেই কারণ? প্রথম আলো আমাদের দেশের এলিট নাম খ্যাত এক গণমাধ্যম, যেখানে সারা বছরে ভিউ হয় মনে হয় সর্বোচ্চ হইল 1 কোটি। একটা নিউজ তারা আপলোড করলে 6 দিন 7 দিন পর হয়তো বা লাখখানিক মানুষ দেখে, বা 20,000 30,000 মানুষ দেখে। এই হচ্ছে তাদের অবস্থা। তাদেরকে এলিট এলিট মিডিয়া হিসেবে নাম দিয়েছি। আসলে দেওয়া কারণটা, আসলে এলিট মিডিয়া নাম দেওয়ার কারণ আসলে আশ্চর্য হওয়ার কিছুই নাই, অবাক হওয়ার কিছু নাই। এতে অবাক হওয়ার কিছু নাই এই জন্যে কারণ এগুলো মিডিয়া নয়, বরঞ্চ এগুলো সিস্টেম। প্রথম আলো, ডেইলি স্টার, আরও অনেক কিছু আছে। আজকের টপিক প্রথম আলো না, আজকের টপিক অন্য কিছু। আপনারা মনে করেন শুধুমাত্র প্রথম আলোই এই দেশের বড় সিস্টেমের একটা, না, সিস্টেম বহুত আছে। এক একটা সিস্টেম এক এক রকম। গরিবের জন্য এই সমাজ না। শুধুমাত্র নেতারা যদি সম্ভব হইতো যে গরিব মানুষ ভোট দিতে পারবে না এমন যদি সংবিধান হইতো, তাইলে নেতাদেরকে আর গরিবের দ্বারে দ্বারে যাইতে হইতো না। সত্যি কথা বলতে এই গরিব মানুষ ভোট দেওয়ার অধিকারটুকু আছে বিধায় আজকে বড় বড় নেতারা এই গরিবের দুয়ারে ফিরে যায় 5 বছর পরে হইলেও। গরিব মানুষের শুধুমাত্র এই ভোট দেওয়ার অধিকারটাই আছে, এটাই তার মৌলিক অধিকার। কিন্তু এইটাও অনেক সময় দেখা যায় যে এলাকার মোড়ল মাতব্বরদের ম্যান্ডেটই অনুযায়ী দিতে হয়। ভুল কিছু বলছি? ভুল কিছু বলি নাই। প্রথম আলো, ডেইলি স্টার হচ্ছে একটা সিস্টেম। এই সিস্টেমের বিরুদ্ধে বিক্রমপুরী ভাই কথা বলছিল। তার কথা কোনো ক্ষেত্রেই প্রথম আলোর পক্ষ নেই নাই। তিনি কিন্তু উস্কে দেননি সেখানে আগুন দেওয়া বা বিশৃঙ্খল করার। কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত কেউ সে চান্স পায়নি, সে এখনো জামিন পায়নি। এর কারণ হচ্ছে, এই জন্যই তো বিক্রমপুরী ভাইকে এখনো পর্যন্ত জামিন দেওয়া হয়নি। নির্বাচন তো সেই 1 মাস আগেই হয়ে গেছে, আজ থেকে 1 মাস আগে নির্বাচন হয়ে গেছে। তাহলে বিক্রমপুরী ভাইকে জামিন দেওয়া হয়নি কেন? তার তো কোনো সাজা হয়নি। এতদিন 3 মাসের বেশি তাকে কেন আটকে রাখা হয়েছে জেলখানায়? তিনি আহামরি কী অপরাধ করছেন?
তার বিরুদ্ধে তো উপযুক্ত কোনো প্রমাণ নেই, তাহলে তাকে গ্রেপ্তার করে এখনো পর্যন্ত জেলে রাখা হয়েছে কেন? বিক্রম পুরী ভাইয়ের কথা বাদই দিলাম, এমন অসংখ্য মেজরের কথা সাংবাদিক ইলিয়াস নিজেই বলছেন। দেখে নেন ক্লিপ, বলছে না? কিন্তু না, তার কথা তো কাজ হবে না। এই সমস্ত মেজরদেরকে বিনা অপরাধে বছরকে বছর জেলখানায় রাখছে, তাদের ফ্যামিলির সাথে দেখা করতে দেওয়া হয় কিনা জানি না। কোর্ট বা আদালত এদেরকে জামিন দেয় না, সিস্টেমের জালে বেড়া জালে তাদেরকে এখনো পর্যন্ত ভিতরে আটকে রাখা হয়েছে। ফ্যাসিস্টের আমলে জেলখানায় গেলেও কোনো সরকারের আমলে তাদের আর জামিন হয়নি। কি অপরাধ আর কেন আটকে রাখছে তা আমারও অজানা। সরকার চাইলে এদেরকে জামিন করাইতে পারে, কিন্তু করাচ্ছে না। যেখানে লুৎফুজ্জামান বাবর, যার বিরুদ্ধে গ্রেনেড মামলা ছিল, কিন্তু তাকেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কিন্তু জনগণ এদের পক্ষ নিয়ে এখনো কিছু বলল না। এমনকি আমার নিজের সংগঠন জামাত ইসলামও এই বিষয় নিয়ে এখনো মুখ খুলেনি, জানি না বলবে কিনা। এনসিপি বলেন বা যাদের মুখের পানে তাকিয়ে আছেন বা বিএনপি, তারা এখনো পর্যন্ত তাদের জামিন করাতে পারেনি। তাদেরকে বাঁচাইতে গিয়ে তাদের পক্ষ নিয়ে কথা বলার কারণেই কিন্তু তারা জেলখানায় গেছিল, কিন্তু তারা তাদেরকে ভুলে গেছে। আসলে এই সিস্টেমের কারণেই তারা হয়তো বা জেলখানায় আছে। আমিও আজকে একটি সিস্টেমকে নিয়েই কথা বলতেছি। তারা যদি আমার উপরে মব তৈরি করে আমাকে কালকে গ্রেপ্তার করে এবং ধরে নিয়ে যায়, এক্ষেত্রে আমারও জামিন নাও হইতে পারে। তাই আমি এই ভিডিও আগে থেকেই বানাচ্ছি। দেখেন, আমাদের অঞ্চল, সেটা কোন অঞ্চল? দক্ষিণ খুলনা অঞ্চল। আমার পাশের উপজেলা দাকব উপজেলা। এইখানে সমতল ভূমি। আমাদের অঞ্চলের মতো এখানকার ভূমিতে লবণাক্ত পানি না, এখানকার টিউবওয়েলে মিষ্টি পানি ওঠে, সেটা চাষাবাদের কাজে ব্যবহার করা যায়। কিন্তু এইখানে চাষাবাদ করলেই আপনি সফল হতে পারবেন না। এখানে জমি আছে যেটা বন্যাতে তলায় না, খুব সচরাচর তলায় না, সহজে তলায় না। বন্যায় এখানকার ভূমি সহজে তলায় না বা ক্ষেত খামারি সহজে ক্ষতিগ্রস্ত হয় না, খুব সহজে হয় না। কিন্তু এখানে আপনি ফসল ফলাইলেই সুবিধা করতে পারবেন না। এখানে আপনি ফসল ফলাইলেই সুবিধা করতে পারবেন না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এইখানে যোগাযোগ ব্যবস্থা। আমাদের 22 নম্বর ফোল্ডারের মতো এখানকার যোগাযোগ ব্যবস্থা এত ভালো না। এখন কথা হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থা কোথায় আটকে আছে? এটা হচ্ছে চালনার পৌরসভার আশেপাশের কেন্দ্র, খুলনা দাগবের। এটাকে বলা হয় 23 নম্বর ফোল্ডার, অর্থাৎ আমাদেরটা 22 নম্বর, এটা 23 নম্বর ফোল্ডার। আচ্ছা, ফোল্ডার কারা বলে সেটা একটু খুলে বলি। ফোল্ডার বলে নদীর জোয়ারের পানি উঠে যাওয়ার ক্ষেত্রে দ্বীপের উপর। আমাদের অঞ্চল নদী, খুলনা দক্ষিণ খুলনা অঞ্চল মূলত দ্বীপ হিসেবে গঠিত, অর্থাৎ অনেকগুলো দ্বীপ মিলে দক্ষিণ খুলনা গঠিত। তো এই দ্বীপগুলো মূলত 22 নম্বর ফোল্ডার, এক একটা ফোল্ডার বলা হয় এই দ্বীপগুলোকে। ফোল্ডার কেন বলা হয়? এক একটা ভেড়ি বাঁধ যদি ঘুরে আসে, অর্থাৎ জোয়ারের পানি রোধ করার জন্যে পাকিস্তান সরকার যখন অবদার দেওয়া হয়েছিল, ওইগুলোকে অবদা অর্থাৎ ভেড়ি বাঁধ বলা হয়। সেই ভেড়ি বাঁধগুলোকে দেওয়ার ফলে যে ভেড়ি বাঁধের যে সীমান্তটাকে বলা হয় একটা ফোল্ডার। তো এই 23 নম্বর ফোল্ডার তথা দাকব উপজেলার সবথেকে উন্নত এলাকা, অর্থাৎ চালনা পৌরসভার আশেপাশের গ্রামগুলো, এখানে কিন্তু চাষাবাদের জন্য উপযোগী, কিন্তু এখানকার কৃষকরা লাভবান হইতে পারে না। এই কারণ এখানকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু উন্নত করার জন্যে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু এখানকার সিস্টেম সেটাকে হইতে দেয় না। কারণ তো এখনই বলবো। কারণ হচ্ছে এইখানে যে পানখালি বরণপাড়া একটা ফেরি পারাপার আছে, এই ফেরি পারাপারে যখন তরমুজের ওভারলোড হয়ে যায় তখন এখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়। এখানে আমাদের অঞ্চলের মতো অতিরিক্ত গাড়ি যাতায়াত করতে পারে না। এখানকার রাস্তা এবং পল্টন এবং ফেরি পারাপার খুবই লিমিটেড এবং সীমিত, যার কারণে এখানে আগের মতো
ফসল ফলাইলে আপনি ক্যারিং কস্ট বেশি পড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ফসলের তেমন লাভবান হইতে পারে না কৃষক। এটা হচ্ছে মেন প্রবলেম। এখন কথা হচ্ছে ফেরি তো আছে, তাহলে আবার কি সমস্যা? এখানে একটা ব্রিজ কেন করতেছে না? এখানে ব্রিজ এবং রাস্তার বাজেট সব কিছু হয়েছে। আপনাদেরকে আমি ম্যাপে এই রাস্তাটা দেখাচ্ছি। এই রাস্তাটা জায়গা কন্ট্রাক্টর করছে। জায়গা কন্ট্রাক্টর এই রাস্তাটা করার পরে সোজাসুজি অনেক টাকা ব্যয় করে, হয়তো বা $1 বিলিয়ন খরচ করে এইখানে এই রাস্তাটা করা হয়েছে। এই রাস্তাটা অনেক চওড়া এবং অনেক ভালো, কিন্তু এইখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল। এই ব্রিজটা হওয়ার কথা ছিল 2013, 14, 15 সালে, সম্ভবত 13 সালে। 2013 সালে এই ব্রিজটা হওয়ার কথা, ব্রিজটার কাজ শুরু হওয়ার কথা থাকলেও এই ব্রিজটা আলোর মুখ চোখে দেখেনি। বরণপাড়া ব্রিজ কেন আলোর মুখ চোখে দেখেনি জানেন? কারণ এইখানে যে ফেরি সিন্ডিকেটটা আছে, এই ফেরি সিন্ডিকেটটা এখানে ব্রিজ হলে বন্ধ হয়ে যাবে। আর এইখানে যে ব্রিজটা হবে সেটা তো টোল মুক্ত একটা ব্রিজ হবে। এটা তো আর আধুনিক কোনো ব্রিজ না, ছোট্ট একটা নদী। ছোট্ট একটা নদীর উপর দিয়ে যদি ব্রিজ হয় তাহলে তো টোল নেওয়ার কোনো ফ্যাসিলিটি থাকবে না, বা এতটুকু ছোট একটা ব্রিজে তো টোল নেওয়ার কোনো ফ্যাসিলিটি হয় না, মানা যায় না, বা জনগণও মানবে না। তাই এখানকার যে আবুল চেয়ারম্যান ছিল, অর্থাৎ আবুল চেয়ারম্যান এবং কাদের চেয়ারম্যান দুইজনে মিলে এখানে যুক্তি করে মূলত এই ফেরি পারাপারের ব্যবসা মূলত এই আবুল চেয়ারম্যান এবং কাদের চেয়ারম্যানের। এখন বর্তমানে বিএনপিতে কেউ নাই, এবং এই বিএনপি সরকারের থেকে যদি কোনো চেয়ারম্যান হয় সে এইটাকে ঠিক করবে কিনা জানি না। তবে আমি ফর শিওর যে এইটা আর আলোর মুখ চোখে দেখবে না, কারণ এখানে যে ফেরি সিন্ডিকেট আছে সেই ফেরি সিন্ডিকেট মূলত এইখানে ব্রিজটা হতে দিচ্ছে না। কারণ এই ফেরিতে প্রতি মাসে হয়তো বা 20 লাখ টাকা তথা 1 কোটি টাকাও আয় করা সম্ভব। এটা করেও থাকে, কারণ এটা খুলনা পৌরসভা এবং চালনা পৌরসভাকে কানেক্টেড করেছে। একটা পৌরসভা কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন। আর এই চালনা পৌরসভা মূলত ইন্সপেকশন সেক্টর, অর্থাৎ এইখানে আমাদের যে মোংলা বন্দরে যে সমস্ত এক্সপেন্সিভ কালেকশন, অর্থাৎ এক্সপেন্সিভ বন্দর কালেকশনগুলো এখানে ইন্সপেকশন করা হয়। এবং এখানে চিংড়ির পোনা, বিভিন্ন ধরনের উন্নত মানের ব্যবস্থা এখানে আছে এবং উন্নত মানের কোম্পানি এখানে আছে। শুধুমাত্র এই কোম্পানিগুলো আসলে সেই কোম্পানির ফায়দাই লোটে, কিন্তু এইখানে যে কৃষক আছে তারা যে একটা ফসল ফলায়া বিক্রি করবে সেই পরিস্থিতি নাই। 8,000 টাকা 20,000 টাকা খরচ এবং ক্যারিং খরচ হয়ে যায় 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা ক্যারিং খরচ দিয়ে তো আর সম্ভব না। সময় মতো যদি বাজারে মাল না নিয়ে যেতে পারে তাহলে তো বাজার পাবে না, তথা বিক্রিও করতে পারবে না। কৃষক ক্ষতিগ্রস্ত এবং আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই সিন্ডিকেট তো গেল, এবার আমাদের সিন্ডিকেট নিয়ে আগেও আমি কথা বলছি, কেউ সেই জিনিসটা দেখেননি। আমাদের অঞ্চলে আজ থেকে 30 থেকে 31 বছর আগে শহীদ করুণাময় সর্দার নামের একজন মহিলা লবণ পানি রোধের বিরুদ্ধে আন্দোলন করে। এটা একটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেছিল। তখনকার সময় খুলনা শহরের অনেক প্রভাবশালী সাহেবরা আমাদের অঞ্চলে লবণ পানি চিংড়ি চাষ করত, যার কারণে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর ক্ষতিগ্রস্ত এখনও হয়। হ্যাঁ, এটা মানি। তবে সত্যি কথা বলতে এখন আর মানুষ ওই চাষে আসলে লাভবান হয় না। ওই চাষের উপরে মানুষ ভরসা করে নেই। এখন যুগ বদলাইছে। এই অঞ্চলে আপনি গবাদি পশু পালন করতে পারবেন না, কারণ গবাদি পশু পালন করতে গেলে আপনি খাওয়াবেন কোথায়? আপনি ঘাস পালন করতে পারবেন না, অর্থাৎ ঘাস লাগাইতে পারবেন না, কারণ এখানে ঘাস লাগাইতে গেলে আপনার একটা ব্যক্তিগত সিস্টেমের থেকে সার ওষুধ নেওয়া লাগবে। ওই সার ওষুধ মতো আপনাকে চলা লাগবে, ওই রুটিন মতো আপনাকে চলা লাগবে। আপনি যে কীটনাশক মুক্ত খাবার এখানে চাষ করবেন সেটা সম্ভব না। এবার বলি আসল ঘটনা। এই শহীদ করুণাময় সর্দারের মৃত্যুকে কেন্দ্র করে এখানে নেদারল্যান্ড সরকার একটা গভীর বাসা বাঁধছে। গভীর বাসা কি শুনবেন? গভীর বাসা বলতে তারা এইখানে একটা ন্যারেটিভ দাঁড় করাইছে সহযোগিতা এবং মানবিক সহযোগিতার নামে। এইখানে তারা একটা প্রক্সি রাষ্ট্র হিসাবে গড়ে রাখছে, অর্থাৎ এখানে যত উন্নয়নমূলক কাজ
সব কিছু নেদারল্যান্ড সরকারের অর্থাৎ ইকসামের হাত ধরে হওয়া লাগবে, অর্থাৎ ব্লু গোল্ডের মাধ্যমেই হওয়া লাগবে। আপনি যদি এখানে কোনো প্রকল্প সরকার করতে চায়, সেটা ব্লু গোল্ডের যে কোনো একটা কন্ট্রাক্টরের মাধ্যমে করাতে হবে। এটাই হচ্ছে তাদের সিস্টেম। যদি আপনি না করেন তাহলে আপনার উপর মব সৃষ্টি করা হবে। মব সৃষ্টি কেমন? আপনার বিরুদ্ধে আন্দোলন ডাকা হবে। এই অঞ্চলে, গ্রাম প্রত্যন্ত অঞ্চলে আপনার বিরুদ্ধে যদি হঠাৎ করে 1000 খানিক মানুষ আন্দোলন করে, আপনি কি করবেন? কিছুই করার নাই, আছে আপনার কিছু করার? আপনার বিরুদ্ধে আন্দোলন করবে। আর সাথে নেদারল্যান্ডের সরকারের বিভিন্ন আর্থিক সহযোগিতা এবং সিস্টেম তো আছে। আরও সিস্টেম তো আছে। আরও সিস্টেম কি জানেন? এইখানে যারা এই ইকসাম অর্থাৎ ব্লু গোল্ডের সাথে কাজ করে, এই ব্লু গোল্ড আবার কারা জানেন? এই ব্লু গোল্ড মূলত ব্র্যাক অর্থাৎ বিকাশ, ব্র্যাক, এই সব কিছু মূলত নেদারল্যান্ড সরকারই পরিচালিত করে। এইগুলা একটা শাখা না। এই নেদারল্যান্ড সরকার আমাদের দেশে বিভিন্ন শাখা খুলে রাখছে সিস্টেম। অর্থাৎ এই প্রথম আলো, এই নেদারল্যান্ড, এই ব্লু গোল্ড, আমি যে দাকুবের কথা বলছি ওটা আমাদের দেশের লোকেরা সিন্ডিকেট করছে। ওইটা ভাঙা সম্ভব, তাই এটা বললাম। কিন্তু আমি যেটা বলতেছি এটা ভাঙা সম্ভব, কিন্তু অনেক ক্ষমতার প্রয়োজন এবং মিডিয়া পাওয়ারের দরকার। কারণ এই দেশে অলরেডি খেয়ে ফেলাইছে আমাদের 22 নম্বর হোল্ডার। এই ভিডিও যদি পাবলিশ হয়, আমি শিওর যে আমার বাড়ি তারা ঘিরাও দেওয়ার জন্য পরিকল্পনা আঁটবে। আর তা না হলে আগামী সমাবেশে আমার নাম তারা নিবেই এবং আমার বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের মব সৃষ্টি করবে। কোনো ব্যাপার না, এগুলো আমি গোনায় ধরি না। যেহেতু তারাই আমার বিরুদ্ধে বিভিন্ন প্রক্সি বা আমাকে নিয়ে চিন্তা করছি না। কিন্তু এইখানে ব্যাপার হচ্ছে যে তারা যে তাদের সমর্থন কারা, অর্থাৎ এইখানে কি তারা উড়ে এসে জুড়ে বইছে? না, তারা বললাম না আর্থিক সহযোগিতা করছে প্রথম করে, তারা মূলত এখানকার মানুষের সমর্থন জোগায় নিছে। এখন এদেরকে যারা সমর্থন দেয় তারা বিশেষ করে মূর্খ, গণ্ডমূর্খ যারা আছে তারাই। আর এখানে যে সমস্ত শিক্ষিত লোকেরা তাদের পক্ষ নেয়, এখানে আছে শিক্ষিত মানুষও আছে। তারা কারা জানেন? তারা এদের এজেন্ট। তারা 10,000 টাকা, হাইরেস্ট গেলে 15,000 টাকা স্যালারি পায়। ওই দিন রাত না খেয়ে ওই পিছন পিছন ঘুরবে, বাড়ি বাড়ি সমিতির টাকা আদায় করবে। এরাই আবার ওই সমাবেশের দিন নেতৃত্ব দেয়, আমি নিজে চোখে দেখছি। আর যদি সম্ভব হয় প্র্যাকটিক্যালি মাস কয়েক পর তাদের যখন সমাবেশ হয়, প্র্যাকটিক্যালি সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এবার এদের সমর্থনকারীরা এখন কিন্তু গরিব নেই, এখন এরাও প্রভাবশালী। কারণ এলাকার যত সরকারি জমি জায়গা ছিল সব এদের এই সমিতির লোকেরা দখল করে নিছে। যেখানে সরকারি জমি ভূমিহীনদের দেওয়ার কথা, সেখানে এক একজনের নামে 10 বিঘা 5 বিঘা জমি থাকা সত্ত্বেও তারা এই ভূমিহীনদের জমি আত্মসাৎ করতেছে বহুত বছর ধরে। এটা নিয়ে কেউ কথা বলবে না, এটা নিয়ে কথা বলার কেউই নেই, কারণ ওটা প্রত্যন্ত অঞ্চল। আমাদের সরকার ভঙ্গুর, যে সরকারি আইছে আর আছে সবাই ভঙ্গুর ছিল, ভঙ্গুর আছে। যার কারণে ওইখানে গিয়ে যে খোঁজ নিবে, প্রক্সি রাষ্ট্র যে ওইখানে গড়ে উঠতেছে, এই বিষয়ে আমাদের সরকার কিছুই জানে না। আর বিগত ফ্যাসিস্ট সরকার, সে তো স্বৈরাচার হওয়ার জন্যে বিছনায় শুইতেও রাজি ছিল, তার কথা আর কি বলবো। এবার আসেন আসল কথায়। এখানে শুধু এইখানেই শেষ নয়, তারা বিভিন্ন মাটির কাজের কন্ট্যাক্ট নেয়। তারা বলে যে নদী বন্ধ করা যাবে না, কিন্তু নদীর ভাঙনের কারণে প্রায় শত শত বিঘা জমি নদীর ভাঙনে চলে যাচ্ছে এবং মানুষ রাস্তায় পড়ে দেউলিয়া হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ দেউলিয়া হয়, এটা শুনছেন? এটা হচ্ছে জুয়া খেলে নয়, কোনো জায়গায় টাকা শেয়ারে লাগায় নয়, ভূমি ক্ষয় হয়ে দেউলিয়া হয়ে গেছে। আমাকে একটা ছোট ভাইয়ের মতো, আমার একটা ছোট ভাইয়ের মতো, যাদের বাড়ি আমি পাঠশালায় পড়ছি, তাদের বাড়ি এখন আর নাই। তার ছোট ছেলেটার সাথে আমার দেখা হয়েছিল এবার নির্বাচনের সময় বাড়িতে গেলে। তো আমাকে বলল, ভাই আমাদের তো আর কিছু নাই, আমরা যে ভাইসে গেলাম
আমাদের জন্য কি কেউ কিছু করবে না? আমাদের জন্য কি কেউ দেখবে না? সত্যি কথা বলতে আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না ওই সময়। সত্যি কথা বলতে এই ইকসাম এইখানে মাটির কাজ করায়, বারবার ভাঙবে, ভেড়িবাঁধ বারবার ভাঙবে, ওরা বারবার অবদা দিবে এবং কন্ট্রাক্টের টাকা তারা পাবে। এইটা হচ্ছে তাদের সিস্টেম। ইভেন তলায় যাবে, তারা মানবিক সহযোগিতা করবে, ইভেন তারা সিম্পেথি আদায় করবে। এটাই তারা করে আসতেছে, কিন্তু এই অঞ্চলের মানুষের উন্নতি তারা করতে পারেনি। তারা এখানে বলে ভুট্টা চাষ করতে, কিন্তু ভুট্টা চাষ কি এই মাটিতে হয়? এই মাটিতে ধানই হয় না ঠিক মতো, ভুট্টা চাষ কিভাবে হবে? এখানে লবণ পানি, এখানে কি মিষ্টি পানির চাষ হয়? হয় না। এখানে মিষ্টি পানির মাছের চাষ করবেন, বিক্রি করবেন কোথায়? 1 কেজি সাদা মাছ 160 টাকা কেজি, 1 কেজি চিংড়ি মাছ, যেই চিংড়ি মাছ ওরাই কেনে। অর্থাৎ এই দেশের বেশিরভাগই সি ফুড কনজিউমার নেদারল্যান্ড সরকার, ইংল্যান্ড সরকার। এটা আমার অঞ্চলের মানুষ জানে না। আমি অনুসন্ধান করে জানলাম যে বাংলাদেশের সি ফুড আসলে কোথায় বিক্রি হয়। অর্থাৎ দক্ষিণ খুলনা সাতক্ষীরা বাগেরহাটের যে সি ফুড, এই সি ফুড আসলে কোথায় যায়? এই সি ফুড মূলত নেদারল্যান্ড, আমেরিকা এবং উন্নত ব্রিটিশ রাষ্ট্রগুলোতেই যায়। আর এই ব্রিটিশরা এখানে প্রক্সি রাষ্ট্র হিসেবে গড়ে রাখছে, সময় হলে এখানে ঘাঁটি গেড়তেও পারে। কিচ্ছু করার নাই, এলাকার মানুষ বেশিরভাগই এই জায়গায় সমর্থন দেয়। আর আমি তাদের বিরোধিতা করতেছি না, আমি তো চুনোপুটি। আমাকে কবে এরকম জেলে ভরে দেবে আর বের করবে না, এটাই হচ্ছে সিস্টেম। আরও কথা আছে, এখানে তারা গল্লা চাষ করার হিসাব দেয় এবং গল্লার যে ভর্তুকি দেয়, সে ভর্তুকি আবার তাদের ওই এজেন্ট মেরে দেয়। সত্যি কথা বলতে এটাই সত্যি। ইভেন তারা যে চাষের হিসাব নিকাশ দেয়, সেটা আসলে বাস্তবায়ন হয় না এবং সেটা আমাদের পরিবেশের সাথে যায় না। তারা এখানে গল্লা চাষের হিসাব দেয় বা বিভিন্ন চাষবাসের পরিকল্পনা দেয়, কিন্তু সেটা আমাদের পরিবেশের সাথে আসলে জাস্টিফাই হয় না। আমাদের এখানে দরকার উন্নত মানের একবারে স্থায়ী সমাধান, কিন্তু তারা কোনো স্থায়ী সমাধান আজ পর্যন্ত দেয় নাই। 1 কোটি টাকা ব্যয় করে লবণ পানিতে মাটি না পরীক্ষা করে, ফিল্টারিং পরীক্ষা না করে সেখানে 1 কোটি টাকার একটা মেগা প্রকল্প করা হয়। সেই মেগা প্রকল্প আজ কোথায় জানেন? নেই, হাওয়া হয়ে গেছে। একটা পাইপও খুঁজে পাবেন না সেই মেগা প্রকল্পের। আমাদের অঞ্চলে 1 কোটি টাকার মেগা প্রকল্প হলে অঞ্চলই চেঞ্জ করে দেওয়া যায়, কিংবা একটা ভাঙন বন্ধ করে দেওয়া সম্ভব, ভাঙনে সীসা ঢালাই দেওয়াও সম্ভব যদি 1 কোটি টাকা দিয়ে সেই মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়। কিন্তু সেইটা তো করিনি। ইকসামই করে এখানে সব কিছু, সরকারি টাকা দেয়, আমাদের সরকার টাকা দেয়, ইকসামের কন্ট্রাক্টররাই এগুলো করে। সেখানে লেখা থাকে ব্লু গোল্ড। অনেকগুলো পানির ফিল্টার ছিল, সেগুলো আজও আছে এলাকায় অচল। কারণ এই পানির ফিল্টার এই বারবার পরিষ্কার কে করবে? কোনো কমিটি আছে? কেউ আছে? এই গ্রামের মানুষ সহজ সরল, এত কিছু বোঝে না। এই সমস্ত কিছুর ফিউচার প্ল্যান না করে এই সমস্ত কিছু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা বিভিন্ন ক্ষেত্রে। এই এখন আপনারা বলবেন যে কিছু না কিছু উপকার তো করে। আমি বলবো নিজেদের উদ্যোগে তো কিছু করা যায়। দেখেন আমাদের এখানে উদ্যোক্তা তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কেউ যদি নিজের মতো করে একটা প্রজেক্ট তৈরি করে, অর্থাৎ মাছ চাষ করার পরিকল্পনা করে, তাহলে তার বিরুদ্ধে খেপে যায়। আমি বলি যে আমাদের অঞ্চলে একজন ঘের করতে চাইছে, সেই ঘেরে চাষ করতে চাইছে চিংড়ি মাছ তাদের নিজেদের মতো করে। তারা খাল কাটছে, করছে, তাদের বিরুদ্ধে খেপে গেছে। তো তাদের বিরুদ্ধে এই ইকসাম খেপে গেছে। এদেরকে বলা হয় নিজে করি। এদের একটা দল আছে, দলের নাম হচ্ছে নিজে করি। এরা সারা বাংলাদেশে ব্র্যাক, বিকাশ, বিভিন্ন ধরনের এনজিও চালায়। এই এনজিওগুলো সবই 100ই গাথা, আলাদা কেউ না। এই কথাগুলো আপনাদের গায়ে লাগবে না বা আপনারা গ্রাহ্য করতেছেন না, কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার অঞ্চলকে বাঁচান। তা না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যেতে পারে। যদি আমার দেশের গোয়েন্দা সংস্থা যদি সঠিক না হয়, তাহলে বিপদ আরও বাড়তে পারে। এই অঞ্চলে দুর্নীতি হয়। একটা প্রত্যন্ত অঞ্চল নিয়ে অনেক কথা বলি, কিন্তু কেউ দেখেন না। আপনাদের একটা দেলোপি নামের একটা সিনেমা রিলিজ হয়েছিল কিছুদিন আগে আমাদের অঞ্চলে, নদী ভাঙন নিয়ে। সিনেমাটা অনেকেই দেখছেন, তাই না?
এই সিনেমাটা তো দেখছেন তাই না? এই সিনেমাটা আসলে আমাদের অঞ্চলের দুর্দশা নিয়েই তুলে ধরা হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে এই সিনেমাটার এলাকার মানুষের কথা আপনারা চিন্তা করেননি। এই এলাকার মানুষ খুবই বাজে পরিস্থিতির ভিতরে আছে। আপনাদের কাছে হাত জোর করে মিনতি করে বলতেছি, আপনারা দয়া করে আমাদের দিকে এগিয়ে আসেন, তা না হলে আমরা বিপদের ভিতরে আছি, খুব বিপদের ভিতরে।